হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ আরেকটি নতুন পার্মানেন্ট জবের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিয়োগটি করানো হচ্ছে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ यानी PGIMER চণ্ডীগড় থেকে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, পার্মানেন্ট বেসে। তোমাদের নার্সিং অফিসার, এক্স-রে টেকনিশিয়ান, রেডিওগ্রাফি টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, এই সব পদে তোমাদের কিন্তু পার্মানেন্টভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট করানো হচ্ছে PGIMERA। এখানে তোমাদেরকে বলে রাখি, দেখতেই পাচ্ছ আমাদের স্টেটের যে অবস্থা, রিক্রুটমেন্ট মানে না হওয়ার মতনই, কিন্তু আমাদের কিন্তু সেন্ট্রাল থেকে ব্যাক টু ব্যাক পার্মানেন্ট পোস্টে কিন্তু রিক্রুটমেন্টগুলো রিলিজ করা হচ্ছে। এই যতগুলো তোমাদেরকে মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে আমি বিজ্ঞপ্তিগুলো জানাচ্ছি, এগুলি সব তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এগুলো কিন্তু সব তোমাদেরকে পার্মানেন্ট বেসে নিয়োগ করানো হবে, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল চাকরি নয়। তো যারা যারা এইমসকে টার্গেট করো, নতুবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিকে টার্গেট করো, তাদের জন্য এগুলো কিন্তু গোল্ডেন সুযোগ। তোমাদের এইমসের যে ফ্যাসিলিটি থাকে, যে স্যালারি থাকে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, A to Z সেম তোমরা এই মেডিকেল কলেজের প্রসেসিংগুলোতেও পাবে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তার সম্পূর্ণ পদ্ধতিটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, জয়েনিং কোথায় হবে, A to Z সব আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার যেসব বন্ধু বান্ধবীরা এই পার্মানেন্ট নার্সিং অফিসার বলো, ল্যাব টেকনিশিয়ান বলো, এক্স-রে টেকনিশিয়ান বলো, রেডিওথেরাপি বলো, ওটি টেকনিশিয়ান বলো, এইসব পদে নিয়োগ হতে ইচ্ছুক, তারা যেমন এই জবের আপডেটটা জানতে পারে এবং ফর্ম ফিল আপের প্রসেসিং দেখে ফর্মটি ফিল আপ করে নিতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও তোমাদের যেসব পোস্টে মানে মেডিকেল সেক্টরে যেসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে, সেইখানে তোমাদের পে স্কেল কী রাখা হয়েছে, এজ লিমিট কী লেখা হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, সেগুলি তোমরা প্রথমে স্টেপ বাই স্টেপ দেখে নাও। তারপর কিভাবে ফিল করবে সেই প্রসেসিংটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপর তোমাদের যে নোটিফিকেশানটি আছে সেই নোটিফিকেশানের ডিটেলসে অ্যানালাইসিস করে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এখানে অন দ্য স্ক্রিন দেখতেই পাচ্ছ তোমাদের নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, এখানে তোমরা পে লেভেল 7 অনুযায়ী স্যালারি পাচ্ছ। এবং তোমাদের 2026 কিন্তু চলে আসতে চলেছে, মানে তোমাদের আর 5 থেকে 6 মাস পরই কিন্তু তোমাদের পে লেভেল 8-এ তোমরা অ্যাড হয়ে যাবে। মানে এখন তোমাদের স্টার্টিং বেতন 44,900 টাকার থেকে 1,42,400 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকছে। এটা তোমাদের পে লেভেল 8 হয়ে গেলে তোমাদের এই বেতনটার উপরে আরও 20,000 টাকা প্লাস অ্যাড হয়ে যাবে। তার সঙ্গে বলে রাখি, এখানে তোমাদের জয়নিং বেতন যে 44,900 টাকা আছে এবং তার সঙ্গে তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের যে অ্যালাউন্স থাকে, বেনিফিট থাকে, সেগুলো মিলে তোমাদের কিন্তু জয়নিং বেতন প্রথমেই কিন্তু প্রায় 80,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের জয়নিং বেতন হবে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলগুলো জানো তাদেরকে আশা করে দ্বিতীয়বার বোঝাতে হবে না। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 35 বছর বয়সী সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা ডিটেলসে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ BSc অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, মানে যারা BSc অনার্স নার্সিংয়ের উপর করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া রেগুলার কোর্স ইন BSc নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, মানে যারা নর্মাল BSc নার্সিং পড়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমার কলেজে যেমন INC রেজিস্টার হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো তোমাদের কোনোরূপ কিন্তু সার্টিফিকেটের কথা উল্লেখ নেই। তোমরা KNC রেজিস্ট্রেশন হলেও অ্যাপ্লাই করতে পারবে, WBNC রেজিস্ট্রেশন হলেও অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের অন্ধ্রপ্রদেশ রেজিস্ট্রেশন হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, উড়িষ্যা রেজিস্ট্রেশন হলেও
তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যে স্টেট থেকেই তোমাদের রেজিস্ট্রেশন থাকুক না কেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মটাতে। বিএসসি নার্সিং যারা যারা আছো, সেম পোস্ট বিএসসি নার্সিং যারা আছো তারা এখানে দেখতেই পাচ্ছ পোস্ট বিএসসি নার্সিং ফর্মে রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, মানে তোমাদের যে যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা বললাম যে কোনো স্টেট থেকে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে মাস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতেই হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো স্টেট থেকে। দেখো উইথ স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে কোনো স্টেটের নাম উল্লেখ নেই যে এই স্টেট থেকে পার্টিকুলার থাকতে হবে, যে কোনো স্টেট থেকে তোমাদের থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তারপর দেখতে পাচ্ছ যে যারা কিন্তু ডিপ্লোমা করে রেখেছো মানে জিএনএম, এখানে দেখতেই পাচ্ছ যে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর রিকগনাইজ বোর্ড অর কাউন্সিলিং, মানে যারা জিএনএম পাস আউট হয়ে আছো তারা যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির থেকে হলেই অ্যাপ্লাই করতে পারবে। সেটা তোমাদের কেএনসি হোক, ডব্লিউবিএনসি হোক, তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং হোক, বা তোমাদের উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং হোক, যে কোনো নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু জিএনএম পাস আউট হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে তোমাদের যেটা চাওয়া হয়েছে দেখতেই পাচ্ছ যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট থাকতে হয়েছে। 3 নম্বর পয়েন্টে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন থাকতে হবে যে কোর্সের উপর করেছো। এবং দেখতেই পাচ্ছ যে এইটি অনলি ফর তোমাদের যে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে 1 ইয়ারের, এটি কিন্তু অনলি ফর B1 অ্যাবাভ, মানে যে B1 মানে তোমাদের এখানে যারা জিএনএম মানে রেজিস্ট্রেশন আছো তাদের কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। মিনিমাম 50 বেড হাসপাতাল হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। গোদা বাংলায় বলে দিতে গেলে এখানে দেখো যারা বিএসসি নার্সিং আছো তাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্স লাগছে না, নর্মাল যে কোনো স্টেট থেকে তোমাদের রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। জিএনএম নার্সিং যারা যারা আছো তাদের কিন্তু যে কোনো স্টেট থেকে রেজিস্ট্রেশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হাসপাতালের উপর। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পেরেছো। তারপর দেখতেই পাচ্ছ যে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তারা পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাচ্ছ 35,400 টাকার থেকে 1,12,400 টাকা তোমাদের পার মান্থ স্যালারি রাখা হয়েছে। 18 থেকে 30 বছর পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি অথবা বিএসসি উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি পড়া থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো সবাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। সেম যারা এক্স-রে টেকনিশিয়ান আছো তারাও পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাচ্ছ। জয়নিং বেতন 35,000 টাকা, 35,400 টাকার থেকে 1,12,400 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা আছে। তার সঙ্গে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব বেনিফিটগুলো থাকে সেগুলো সব অ্যাভেলেবেল আছে, অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30 ইয়ার পর্যন্ত সবাই। এইখানে তোমাদের বিএসসি মেডিকেল টেকনোলজি এক্স-রে অথবা তোমাদের বিএসসি মেডিকেল টেকনোলজি রেডিওলজি, বিএসসির উপর তোমাদের যে এক্স-রে টেকনোলজির কোর্সগুলো হয় সেই কোর্সগুলো করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারছো। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে টেকনিশিয়ান রেডিওথেরাপি পদে যারা অ্যাপ্লাই করবে তারাও পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাচ্ছ 35,400 টাকার থেকে 1,12,400 টাকা পার মান্থ তোমাদের স্যালারি রাখা হয়েছে। 18 থেকে 30 বছর পর্যন্ত সবাই অ্যাপ্লাই করবে। বিএসসি মেডিকেল টেকনোলজি মানে তোমাদের যে রেডিওলজি বা রেডিওগ্রাফি এর উপর হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং টেকনিশিয়ান ওটি পদের জন্য পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে 35,400 টাকার থেকে 1,12,400 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। 18 থেকে 30 বছর পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি মেডিকেল টেকনোলজি অপারেশন থিয়েটারের উপর বা অ্যানাস্থেসিয়ারের উপর তোমাদের যদি বিএসসি কোর্স করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ যারা যারা ফ্রেশার্স আছো সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা এখানে ডিটেলসে দেখতে পাচ্ছ যে তোমাদের পিজিআই এমইআর থেকে তোমাদের যে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে এখানে কিন্তু মানে তোমাদের দেখতে পাচ্ছ ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলে যতগুলো পোস্ট আছে মানে যতগুলো পোস্টে রিক্রুট করানো হচ্ছে
সব পোস্টগুলিতে কিন্তু গ্রুপ সি, গ্রুপ বি আর গ্রুপ সি লেভেলে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। তাছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া, মানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন এগুলা কিন্তু স্টার্ট হবে 4/7/2025, মানে আজকের থেকেই তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো চলো আমি তোমাদের ডিরেক্ট গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবে। স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো এবং দেখতেই পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন কিন্তু লাস্ট ডেট আছে 4/8/2025, মানে তোমাদের আগস্টের 4 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক 4/8/2025 আগে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করে নেবে। তো চলো কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। তারপর যে বড় নোটিফিকেশনটি আছে, নোটিফিকেশনটি তোমাদেরকে ডিটেলস অ্যানালাইসিস করে আমি তোমাদের জানিয়ে দেবো। দেখো আমি সরাসরি তোমাদের ফর্ম ফিল আপের পেজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ PGIMER চণ্ডীগড় থেকে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু ডিরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক অথবা এই নোটিফিকেশনটি রিড করতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেইখানে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তো চলো ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টার অপশনে ক্লিক করবে, যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু লগ ইন অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। আমি যেহেতু সম্পূর্ণ নতুনভাবে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি সেই জন্য রেজিস্টার অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটা পেজ লোডিং হয়ে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। পপআপটা তোমরা পড়ে নেবে, তারপরে ক্লোজ অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে এবং তোমাদের এখানে ডিটেলস বলা হয়েছে যে ডিটেলস সেই ডিটেলস তোমরা দেখে নেবে। তারপর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফর্ম ফিল আপের পেজে চলে এসেছি। এখানে যেটা নোট দিয়ে বলা আছে নোটটা তোমরা ডিটেলসে পড়ে নেবে এবং যেটা মেন কথা যতগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু সব ম্যান্ডেটরি, এগুলো কিন্তু ফিল মার্কস করতেই হবে। তারপর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন পেজে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের ফার্স্ট নেম উল্লেখ করতে বলা হয়েছে, মানে যে ক্যান্ডিডেট ফর্মটি অ্যাপ্লাই করছে তার নিজের নাম এখানে উল্লেখ করবে ফার্স্ট নেম। তারপর যদি কারো মিডিল নেম থেকে থাকে মিডিল নেম উল্লেখ করবে, তারপর ক্যান্ডিডেটের লাস্ট নেম এখানে তোমরা ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের যদি কোনো কারো নাম তোমরা আধার কার্ডে চেঞ্জ করেছো তাহলে তোমাদের চেঞ্জ নেম অপশনটি ইয়েস করবে, নতুবা নো অপশন ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তারপর এখানে যে ক্যালেন্ডার দেওয়া আছে ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে তোমাদের যে ডেট, মান্থ এবং ইয়ার দেওয়া আছে সেটি দেখে তোমরা ঠিকভাবে তোমাদের ডেট অফ বার্থটি ঠিক করে ক্লিক করে নেবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে 24 জুলাই 2025 অনুযায়ী তোমার বয়সটা কত বছর, কত মাস, কত দিন হচ্ছে এটা তোমরা এখানে সিলেক্ট করলে অটোমেটিক শো করবে। তারপর তোমাদের জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, এখানে তোমরা মোবাইল নাম্বারটি দেবে এবং এখানে তোমাদের কনফার্ম মোবাইল নাম্বার দেবে, মানে যে মোবাইল নাম্বারটা এখানে দেবে সেই মোবাইল নাম্বারটা এখানে রি-এন্টার করবে। ঠিক সেম এখানে তোমরা তোমাদের ইমেল আইডি প্রোভাইড করবে, এখানে তোমাদের কনফার্ম ইমেল আইডি ফিল করবে। দেখো বারবার বলি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সবসময় অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে, কারণ যাবতীয় ইনফরমেশন সব তোমাদের এখানে প্রোভাইড করা হবে। নতুবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এখানে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশ হলেই আমি জানিয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের জেনারেট ওটিপি ক্লিক করতে হবে। তারপর তোমাদের ইমেলে এবং মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। তারপর তোমরা সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করতে হবে। একটা মাস্ট কথা বলে রাখি, অনেক ক্যান্ডিডেটের সমস্যা হয় ফর্ম ফিল আপ করার সময়, কারণ তোমরা জানোই যে আমার চ্যানেলে সবসময় আমি তোমাদেরকে জেনুইন আপডেট আর ফর্ম ফিল আপের পদ্ধতি দেখিয়ে থাকি। বেশিরভাগ কমেন্ট যেটা আসে দাদা ওটিপি রিসিভ হচ্ছে না। দেখো ওটিপি মোবাইল নাম্বারে সার্ভার ডিস্টার্ব থাকলে নাও আসতে পারে, কিন্তু ইমেলে মাস্ট ওটিপি আসবে। সেই জন্য তোমরা ইমেল বক্সের যে স্পাম মেসেজ সেই স্পাম মেসেজে গিয়ে তোমরা শো করবে, সেইখানে কিন্তু মানে ডিরেক্ট মেসেজ চলে যাবে, মানে তোমরা এখানে জেনারেট ওটিপি ক্লিক করলে স্পাম মেসেজে যে তোমাদের কিন্তু মেসেজ রিসিভ হয়ে যাবে, সেইখান থেকে তোমরা গিয়ে ভেরিফাইটা করে নিলেই হবে। তো তোমরা ইমেলের ওটিপি দাও বা মোবাইল নাম্বারের ওটিপি দাও, ডাজ নট ম্যাটার, যে কোনো একটা ওটিপি দিয়ে ভেরিফাই করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম।
তারপর দেখতে পাচ্ছ এখানে যে ডিক্লারেশনটা দেওয়া আছে, ডিক্লারেশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে আই এগ্রি ঘরটি তোমরা ক্লিক করে নেবে। তারপর এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে, ক্যাপচারটা তোমরা এখানে ফিল করবে। এখানে ফিল করার পর তোমরা যখনই রিভেরিফাই অপশনটি ক্লিক করবে, রিভেরিফাই অপশনটি ক্লিক করার পর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করলে তোমাদের সামনে এই পেজটা শো করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ডিটেলসগুলো তোমরা ফিল করেছো সেগুলো এখানে তোমাদের শো করবে। সেটা তোমরা একটু ইন ডিটেলসে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে কারেক্টলি ঘরগুলোতে তোমরা টিকমার্ক ক্লিক করে নেবে। তারপর তোমরা রিভেরিফাই করলেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। এরকম একটা পপআপ শো করবে, দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি লেখা শো করবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পাওয়া যাবে, সেটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, নতুবা তোমাদের ইমেলে বা মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সেটা কিন্তু অটোমেটিক প্রোভাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছ উল্লেখ করে দেওয়া হয়েছে ইমেল অ্যান্ড SMS এ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, লগ ইন আইডি, পাসওয়ার্ড সব কিন্তু প্রোভাইড করা হয়ে যাবে। তারপর তোমরা ক্লোজ অপশনটিতে ক্লিক করে এগিয়ে, তারপর তোমাদের সামনে এই পেজটি আসবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে ডিটেলসগুলো তোমরা ফিল করেছিলে, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, টাইটেল, ডেট অফ বার্থ, জেন্ডার করে সব একটা পেজ শো করবে। তোমাদেরকে কিন্তু এখানে পোস্ট সিলেকশন এই অপশনটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্রিয়েট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছ একটা পেজ লোডিং নেবে এবং তোমাদের ফর্ম ফিল আপের ডিরেক্ট পেজে তোমাদেরকে এন্ট্রি করিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনটা তোমাদেরকে পড়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের যে সমস্যাটা হয় বা যে কোশ্চেনটা থাকে যে দাদা এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাহলে কি আমাদেরকে চণ্ডীগড়ে যে এক্সাম দিতে হবে? না, তোমাদের এখানে দেখো টেস্ট সিটি অপশন আছে যে তোমরা কোথায় কোথায় টেস্ট দিতে পারবে, সেই সিটি তোমরা চুজ করতে পারবে। আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু কলকাতাতে টেস্ট সিটি আছে। এটা তোমাদের যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনে উল্লেখ করা আছে এবং তোমরা ফর্ম ফিল আপে গিয়েও ডিরেক্ট দেখতে পাবে। চলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো নোটিফিকেশন পেজটি অন করে তোমাদেরকে আমি প্রুফ হিসাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে সিটিগুলো তোমরা এক্সামিনেশনের জন্য চুজ করবে, যেগুলো মেজর 4টা সিটি দেখো সেগুলো তোমাদের এখানে প্রোভাইড করা আছে। চণ্ডীগড়, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু কলকাতাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তাছাড়া আরও কোথায় কোথায় সেন্টার আছে সেটা তোমাদের টেস্ট সিটিতে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপের সাথে অ্যাক্টিভ থেকো। দেখো ফার্স্ট অপশনগুলো আমি হাইড করে দিয়েছি। এখানে তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো অ্যাড করেছিলে সেই ডিটেলসগুলো প্রোভাইড করা আছে, সেগুলো তোমরা একবার মিলিয়ে নেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে রিলিজিয়ন, সেই রিলিজিয়ন তোমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তোমরা যে রিলিজিয়ন থেকে বিলং করো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, যে ক্যাটাগরির থেকে তোমরা হও সেই ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেটের বাবার নাম এখানে তোমরা উল্লেখ করবে ক্যাপিটাল লেটারে, বাবার নাম এবং টাইটেল উল্লেখ করবে। তারপর বাবার যে এজ, সেই এজ তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। এখানে দেখো তোমাদেরকে অ্যাকুরেট যে এজটা আছে সেই এজটা দিতে হবে এরকম ব্যাপারটা নয়, অ্যাপ্রক্স কত একটা এজ হচ্ছে সেই এজটা তোমাদের এখানে উল্লেখ করলেই হবে। তারপর দেখতে পাচ্ছ যে ফাদার্স অকুপেশন যেটা আছে, যে বাবা যদি চাষ করে তাহলে তোমরা ফার্মার কথাটি উল্লেখ করবে। যদি কোনো সার্ভিস থাকে, বিজনেস থাকে, যে অকুপেশন থেকে মানে বিলং করে সেই অকুপেশন তোমরা এখানে উল্লেখ করবে। তারপর ফাদার্স গ্রস মান্থলি ইনকাম যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটের মাদার্স নেম মানে মায়ের নাম এখানে তোমরা উল্লেখ করবে। তারপর মায়ের যে টাইটেল সেটাও তোমরা এখানে উল্লেখ করবে। এটা কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটার মানে ব্লক লেটারে তোমাদেরকে কিন্তু উল্লেখ করতে হবে। তারপর মাদার্স এজ কত আছে, মায়ের বয়স সেটা উল্লেখ করবে। মাদার্স অকুপেশন কত কি আছে সেটা উল্লেখ করবে। যদি কোনো কাজ করে থাকে তাহলে তোমরা সেই কাজের ডিটেলস দেবে, নতুবা তোমরা এখানে হাউস ওয়াইফ কথাটি উল্লেখ করে দেবে, যাদের কোনো কাজ করে না, বাড়ির কাজ করে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে মাদার্স তোমার গ্রস মান্থলি ইনকাম যেটা আছে, যদি তোমাদের হাউস ওয়াইফ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো ইনকাম দেওয়ার প্রয়োজন নেই, 00 উল্লেখ করে দেবে। যদি কোনো সার্ভিস করে থাকে তখন তোমরা অ্যাড করতেও পারো। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে মোবাইল নাম্বার পোর্ট করলে সেই মোবাইল নাম্বার এখানে শো করছে, ইমেল আইডি এখানে শো করছে।
তোমরা যদি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চাও এখানে অল্টারনেট মোবাইল নাম্বার অ্যাড করে দেবে। তারপর তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম তোমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে। দেখো সব রকম পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু নার্সিং অফিসারের জন্য ফর্মটি অ্যাপ্লাই করছি। তোমরা যে স্টেটের মানে যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই ট্রেড তোমরা চুজ করে নেবে। আমি নার্সিং অফিসারের জন্য করছি, তাই নার্সিং অফিসার ক্লিক করে এগিয়ে যাচ্ছি। বাকি ফর্ম ফিল আপের প্রসেসিং কিন্তু সেম। তারপর দেখতে পাচ্ছ তোমরা এখানে নার্সিং অফিসার চুজ করে নিতে অটোমেটিকলি তোমাদের পোস্ট কোড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট ডেট সব কিন্তু একাই সিলেক্ট হয়ে গেছে, এগুলো তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ইনস্টিটিউট চয়েস করতে বলা হয়েছে। এখানে তোমাদের মানে যেখানে তোমাদের জয়েনিং হবে মানে PGI-MER স্যাটেলাইট সেন্টার, এইখানে তোমাদের নিয়োগটি হবে। এটি একটি চয়েস আছে, একটি চয়েস তোমাদেরকে চুজ করে এগিয়ে যেতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা এখানে ন্যাশনালিটি কি আছে, ইন্ডিয়ানস না আদার, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা যে অ্যাপ্লাই ক্যাটাগরি মানে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ SC ST UR OBC EWS সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নার্সিং অফিসারের জন্য তোমাদের যে 18 থেকে 35 ইয়ার এজটা আমি দেখালাম এটা কিন্তু অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য। SC ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো এই 35-এর সঙ্গে তোমাদের 5 বছর এক্সট্রা তোমরা পাবে। OBC ক্যান্ডিডেট হলে এই 35 বছরের উপর তোমরা 3 বছর এক্সট্রা পাবে। PWBD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমরা এই 35 বছরের উপর তোমরা কিন্তু 10 বছর এক্সট্রা পাবে বয়সের ছাড়। তারপর এখানে দেখতেই পাচ্ছ যদি তোমরা PWBD SC ক্যাটাগরি হও 15 বছর এক্সট্রা পাবে। PWBD OBC ক্যাটাগরির ভিতরে হলে তোমরা 13 বছর পর্যন্ত এক্সট্রা ছাড় পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল সেই রুল অনুযায়ী। তো এখানে তোমরা তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। আমি যেহেতু জেনারেল ক্যান্ডিডেটের জন্য করছি তাই এখানে UR অপশনটি ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। দেখো যদি তোমাদের এই ক্যাটাগরির ভিতরে অ্যাক্টিভ কিছু থাকো, আর্ম ফোর্সে বলো বা জম্মু কাশ্মীর স্টেট থেকে বলো বা তোমাদের উইন্ডো ডিভোর্স বা তোমাদের ওমেন জুডিক্যালের ভিতরে কিছু থেকে থাকো তাহলে তোমরা এই অপশনগুলো ক্লিক করবে, নতুবা এটা তোমরা অ্যাভয়েড করে এগিয়ে যাবে। দেখো এখানে কিন্তু কোনো স্টার মার্ক দেওয়া নেই যে ম্যান্ডেটরি ফিল করতেই হবে, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। তো তোমরা এটা মানে স্কিপ করে এগিয়ে যাবে যে সোশ্যাল ক্যাটাগরির কোনোতেই তোমরা অ্যাক্টিভ নও, সেজন্য তোমাদের এটা ফিল করার প্রয়োজন নেই। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের আইডেন্টিফিকেশন ডিটেলস যেটা আছে সেটা তোমাদের অ্যাড করতে হবে। তোমাদের এখানে একটা আইডেন্টিফিকেশন অ্যাড করতে বলা হয়েছে। এখানে তোমরা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট বা আদার্স যে কোনো গভর্নমেন্ট আইডি তোমরা এখানে চুজ করে এগিয়ে যাবে। তারপর তোমরা যে ডিটেলসটা অ্যাড করলে সেই ডিটেলসের মানে প্যান কার্ড ধরো আমি এখানে চুজ করেছি, এখানে প্যান কার্ড, এখানে প্যান কার্ডের নাম্বার আমাকে এখানে ঠিকভাবে ফিল করতে হবে। তারপর এই প্যান কার্ডে আমার যে নামের স্পেলিং আছে সেই স্পেলিংটা দেখে আমাদেরকে কিন্তু নামটি ঠিকঠাকভাবে এখানে লিখতে হবে। তারপর এখানে আমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে ডিক্লারেশনটা আমরা ঠিকঠাকভাবে পড়ে টিকমার্ক ক্লিক করে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে তার আমরা যে ডাটাগুলো পুট করেছো সেই ডাটাগুলো সেভ সাকসেসফুলি ওকে অপশানটাতে ক্লিক করে নেক্সট পেজে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাডিশনাল ডিটেলস সেগুলো তোমাদেরকে অ্যাড করতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি এক্স সার্ভিসম্যান থেকে থাকো তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ যদি তোমরা এক্স সার্ভিসম্যান ইয়েস করো মানে থাকো এক্স সার্ভিসম্যান কেউ তাহলে তোমাদের যে সার্ভিসম্যানের ডিটেলস অ্যাড করতে হবে, যারা নয় তারা কিন্তু নো অপশনটি ক্লিক করে এগিয়ে যাবে। তারপর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তারা এখানে ইয়েস অপশনটি ক্লিক করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তারপর তোমরা যদি কোনো ডিপার্টমেন্টাল এমপ্লয় হয়ে থাকো মানে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যদি কোনো এমপ্লয় থেকে থাকো তাহলে সেই এস অপশনটি ক্লিক করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা বর্তমানে কারেন্ট অর্গানাইজেশন ডিটেলস যদি তোমরা কোথাও এখন বর্তমানে কাজ করছো মানে দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তুমি PGI-MER চণ্ডীগড়ের আন্ডারে যেসব কন্ট্রাকচুয়াল কাজগুলো বেরোয় সেগুলোতেও যদি কোনো যুক্ত থাকো বা কোনো টেম্পোরারি কাজে যুক্ত আছো বা ধরো অন্য কোনো পদে কাজ করছো বা কোনো লোয়ার লেভেল পদে কাজ করছো, যদি কাজ করো পার্মানেন্ট এমপ্লয় হিসাবে তাহলে তোমরা এখানে ইয়েস অপশনটি ক্লিক করবে, নতুবা নো অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ যে তোমরা কিন্তু
যে ইউ আর ওয়ার্কিং আন্ডার রিসার্চ স্কিম ইন পিজিআইএম চণ্ডীগড়, তুমি কি মানে এই রিসার্চের আন্ডারে কাজ করছো, মানে তোমাদেরকে যেটা বললাম টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল যেগুলো রিলিজ করে, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করবে। তারপর তোমরা এখানে সেভ এন্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের সেম পপ আপ শো করবে যে ডাটা সেভ সাকসেসফুলি, ওকে অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে করসপন্ডেন্ট অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা তোমাদের এখানে ফিল করতে হবে। অ্যাড্রেস লাইন 1 করে তোমরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার A to Z যেসব তোমাদের করসপন্ডেন্ট অ্যাড্রেসের ভিতর পড়ে সেগুলো তোমরা সব ঠিকঠাকভাবে ফিল করে দেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কান্ট্রির থেকে ফর্মটি অ্যাপ্লাই করছো, ইন্ডিয়া, তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর কোন স্টেট থেকে ফর্মটি ফিল আপ করছো সেই স্টেটের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্মটি আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবে, যারা ত্রিপুরার থেকে ত্রিপুরা, যারা আসাম থেকে আসাম, সব স্টেট থেকেই কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করা যাবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের করে দেখাই তাই ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্মটি অ্যাপ্লাই করছো, নিজের ডিস্ট্রিক্টের নাম তোমরা এখানে সিলেক্ট করে নেবে। যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে তোমরা অ্যাপ্লাই করে নেবে। আমি তোমার এখানে সিলেক্ট করে নিচ্ছি আমার যেটা ডিস্ট্রিক্ট আছে, নদিয়ার থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ তোমাদের পিনকোড বা পোস্ট কোড যেটা আছে সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর তোমরা করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা অ্যাড করলে সেটাই কি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, যদি হয়ে থাকে তোমরা ইয়েস অপশনটিতে ক্লিক করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ সেগুলো সব তোমাদের ফিল করার আর কোনো প্রয়োজন নেই। তারপর সেভ এন্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে পরের পেজে চলে যাবে। তার তোমাদের এডুকেশন যে ডিটেলসটা আছে সেটা তোমাদের এখানে অ্যাড করতে হবে। তোমরা যে স্কুল বা ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো সেই স্কুল বা ইনস্টিটিউটের নাম তোমাদের অ্যাড করতে হবে। ক্লাস 12 এর ডিটেলস তোমাদেরকে এখানে অ্যাড করছে। নেম অফ দ্য বোর্ড, তোমরা যে বোর্ড থেকে পাস আউট করেছো, আসাম হলে আসামের বোর্ড, ত্রিপুরা হলে ত্রিপুরার বোর্ড, ঝাড়খণ্ড হলে ঝাড়খণ্ডের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে বোর্ড থেকে তোমরা পাস আউট করেছো সেই বোর্ডের নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের যে স্কুলের নাম, যে স্কুল থেকে তোমরা পাস আউট করেছো সেই স্কুলের নাম উল্লেখ করবে। কোন কোন সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো তোমরা এখানে ডিটেলসে ফিল করতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে উল্লেখ করা আছে প্লিজ সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং, মানে তোমাদের এখানে যে ডিটেলসটা ছিল তোমাদের পার্সেন্টেজ ছিল না সিজিপিএ ছিল না তোমাদের গ্রেড মার্ক ছিল, যেটা তোমাদের ছিল সেটা তোমরা এখানে সিলেক্ট করে এগিয়ে যাবে। তারপর তোমাদের এখানে মার্ক অবডেন্ট মানে টোটাল কত নাম্বার পেয়েছো সেটা তোমরা এখানে অ্যাড করবে। সাপোজ দেখো আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম দেখো তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের যে এইচএস এক্সাম হয় সেখানে দেখবে টোটাল 500 নাম্বারের পরীক্ষা হয়। ম্যাক্সিমাম নাম্বার তোমরা এখানে 500 উল্লেখ করবে। তার ভিতরে ধরো তুমি পেয়েছো, সাপোজ বলছি আমি 300, এই 300 তোমরা এখানে মার্ক অফ অবডেন্টে উল্লেখ করবে। এই দুটি তোমরা সিলেক্ট করলেই তোমাদের কত পার্সেন্টেজ মার্ক হয়েছে অটোমেটিক এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তারপর কত সালে তোমরা পাস আউট করেছো সেই সালের ডিটেলস তোমাদেরকে এখানে পুট করতে হবে। ইয়ার অফ পাসিং তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ডিপ্লোমার যে ডিগ্রি আছে সেই ডিপ্লোমা ডিগ্রি অ্যাড করতে হবে। ডিপ্লোমা মানে এখানে যাদের জিএনএম ডিগ্রি আছে তারা জিএনএম এর ডিটেলস ফিল করবে। এখানে দেখো তোমাদের মানে ডিপ্লোমার নেম যেটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে তোমাদের জিএনএম কোর্স, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে এগিয়ে যাবে। তারপর তোমাদের কত ডিউরেশনের কোর্স ছিল 3 ইয়ার্সের, এটা তোমরা লিখবে। ইনস্টিটিউট পাস ফ্রম তোমরা এখানে দেবে। কি কি সাবজেক্টগুলো ছিল সেগুলো তোমরা এখানে কোড হিসাবে উল্লেখ করতেও পারো বা তোমাদের শর্ট ফর্মে উল্লেখ করতে পারো, সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে উল্লেখ করে যেটা আমি বলি যে তোমাদের কলেজটা ইনস্টিটিউটটা রিকগনাইজ ইনস্টিটিউট অথবা নর্মাল, সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যে রিকগনাইজ ইনস্টিটিউট হলে তোমরা এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর যদি তোমাদের রিকগনাইজ ইনস্টিটিউট হওয়ার পর তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ফলোয়িং কিছু ডিটেলস চাওয়া হয়েছে, যে তোমাদের পার্সেন্টেজ না তোমাদের সিজিপিএ না গ্রেড যেটা ছিল সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর সেম প্রসেস, তোমাদের টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছিলে সেই টোটাল নাম্বারটা এখানে উল্লেখ করবে। কত পার্সেন্টেজ মানে কত টোটাল নাম্বার পেয়েছো, তুমি যেটা পেয়েছো সেটা তোমরা এখানে ফিল করবে। তাহলে কত পার্সেন্টেজ মার্কস এখানে ক্যালকুলেট হয়ে যাবে।
এরপর কত সালে পাস করেছো, মান্থ অ্যান্ড ইয়ার পাসিং, সেটা তোমাদেরকে কিন্তু এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করে মানে মান্থ আর ইয়ারটা তোমাদের ক্লিক করতে হবে। ঠিক সেম একইভাবে তোমাদের গ্র্যাজুয়েশনের যে ডিটেলস মানে বিএসসি যে ডিটেলস আছে সেটা তোমরা এখানে ঠিক সেম ডিপ্লোমার মতনই ফিল করে নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট যাদের আছে তারা পোস্ট গ্র্যাজুয়েটের ডিটেলস অ্যাড করবে, নতুবা এগুলা মানে অ্যাড না করলেও হবে পোস্ট গ্র্যাজুয়েটেডটা। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পোস্ট স্পেসিফিক কোশ্চেন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি যে যারা যারা জিএনএম নার্সিং আছো, মানে আগে দেখালাম দেখো ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই, মানে জিএনএম যারা আছো তাদের কিন্তু আগে বলেছি। দেখো আমি কিন্তু তোমাদের নোটিফিকেশানে কিন্তু দেখাইনি, কিন্তু ফর্ম ফিলে দেখাচ্ছে যে 50 বেডেড। আমি তোমাদেরকে এই জন্যই বলি, অনেকে অনেক কমেন্ট করে যে দাদা তুমি ফলস ভিডিও দাও, তুমি নিজের মতন করে বলো। দেখো যেটা ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া হিসাবে আমি তোমাদের জেনুইন আপডেটটা দেওয়ার চেষ্টা করি। অনেক চ্যানেল তোমাদেরকে অনেক কথা বলে, কিন্তু তোমরা সবসময় জেনুইন আপডেট পেতে গেলে অনলাইন জব আপডেটকেই তোমাদেরকে ফলো করতে হবে। এখানেই তোমাদেরকে একদম জেনুইন আপডেট এবং ফর্ম ফিল আপের প্রসেস সম্পূর্ণ দেখিয়ে থাকে। অনেকে কমেন্ট করে যে দাদা এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে। দেখো তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে অফিসিয়াল নোটিফিকেশনের জন্য এবং ফর্ম ফিল স্টার্ট হওয়ার জন্য। রিসেন্ট আমি তোমাদের যেসব জব ক্রাইটেরিয়াগুলোর আপডেট দিচ্ছি সেখানে ম্যাক্সিমামই কমেন্ট করছে দাদা এটা এখানে নয়, এটা সেখানে, এটা সেখানে। ওয়েট করতে হবে। এটা আগের বছর হয়তো তোমাদের কলকাতাতে সেন্টার নাও থাকতে পারে, এবছর আছে, তোমরা এবছর অ্যাপ্লাই করো। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। দেখো এখানে 50 বেডের হাসপাতাল তোমাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং যাদের আছে মানে তোমাদের জিএনএম যারা আছে তাদেরকে 50 বেডের হাসপাতালে এক্সপিরিয়েন্স আছে, যদি থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের ইয়েস করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তারপর দেখতেই পাচ্ছ যে ইউ আর রেজিস্টার অ্যাজ এ নার্স অর মানে তোমাদের মিড ওয়াইফাই ফ্রম স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে তোমাদের যে কোনো স্টেটের যে নার্সিং কাউন্সিলিং সেটা তোমাদের নার্সিং কাউন্সিলিংয়ে নথিভুক্ত এবং তোমাদের রেজিস্ট্রেশন আছে, যদি থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন ডিটেলস সেটা তোমাদের এখানে ফিল করতে হবে। তোমাদের যে নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন যে পেয়েছো সেই রেজিস্ট্রেশন ডেটটা, সেই ডেটটা তোমাদের এখানে ক্যালেন্ডার থেকে চুজ করে তোমাদের ডেটটা চুজ করতে হবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে রেজিস্ট্রেশনের আরএম নাম্বার হয় সেগুলো তোমরা এখানে ফিল করবে। তারপর নেম অফ দ্য নার্সিং কাউন্সিলিং, মানে কোন নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের রেজিস্ট্রেশনটা আছে সেই নার্সিং কাউন্সিলিংয়ের নামটা তোমাদের এখানে ফিল করতে হবে। কোন স্টেটের আন্ডারে তোমাদের নার্সিং কাউন্সিলিংটা আছে সেই স্টেটটা তোমাদের এখান থেকে লিখতে হবে। তারপর রেজিস্ট্রেশন ডেটটা, যে ডেটে তোমাদের রেজিস্ট্রেশনটা পেয়েছো সেই রেজিস্ট্রেশন ডেটটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে এবং রেজিস্ট্রেশনটা ভ্যালিড কতদিন আছে লাস্ট মানে ভ্যালিডিটি ডেট সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, তোমরা লেখাটা দেখতেই পাচ্ছ যে অ্যাডভার্টাইজে যেখানে দেওয়া আছে যাদের যাদের এক্সপিরিয়েন্স ডিটেলস প্রয়োজন তাদের এক্সপিরিয়েন্স ফিল করতে হবে, যাদের নেই তাদের নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার হিসাবে দেওয়া আছে। টোটাল তোমরা ম্যাক্সিমাম 7টা রো অ্যাড করতে পারবে, অ্যাড নিউ রো করতে হবে বা তোমাদের প্রয়োজনের হিসাবে তোমরা ডিলিট রো করতে পারো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাড নিউ রো, এটা তোমাদের আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। অ্যাড নিউ রো অপশনটিতে ক্লিক করবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের টোটাল কত ইয়ার কত মান্থ এটা কিন্তু তোমাদের ফিল করতে হবে। এখানে তোমাদের এক্সপিরিয়েন্স ডিটেল অ্যাড করার জন্য তোমাদেরকে প্লাস আইকনটি ক্লিক করতে হবে। এই প্লাস আইকনটি ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পপ আপ শো করে গেছে। নেম অফ দ্য অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন থেকে তোমাদের এক্সপিরিয়েন্স আছে এটা উল্লেখ করবে, কোন পোস্টের উপর আছে উল্লেখ করবে, তোমাদের সার্ভিস স্টার্ট ডেট উল্লেখ করবে, সার্ভিস এন্ড ডেট উল্লেখ করবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে পে স্কেল হিসাবে কত পে স্কেল তোমাদের আছে সেটা উল্লেখ করবে। এটা উল্লেখ করলে তোমাদের কত ইয়ার কত মান্থ যে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেখো যেটা মেন ক্রাইটেরিয়া যে জিএনএম ক্যান্ডিডেটের জন্য 50 বেড হাসপাতাল হতে হবে, তার সঙ্গে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে জিএনএম এর ক্ষেত্রে। আর বিএসসির ক্ষেত্রে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছো, তোমাদের সেটা আমি নোটিফিকেশনে দেখিয়ে দিয়েছি। তারপর যদি আরও কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে অন্য কোথাও তারা এখানে অ্যাড রো করে করে যাবে। আশা করি তোমরা যে এক্সপিরিয়েন্স ডিটেলস অ্যাডের ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে। তোমাদের টেস্ট সিটি মানে চুজ করার অপশন চলে এসেছে। এখানে তোমরা প্রেফার টেস্ট
মানে স্টেট হিসাবে, মানে তোমরা যে স্টেট থেকে ফিল আপ করছো, মানে কোন কোন স্টেটে তোমরা চাও, এখানে দেখতে পাচ্ছ অপশান অনেকগুলো আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ চণ্ডীগড় থেকে করছো, নিউ দিল্লি থেকে করছো, তেলেঙ্গানা থেকে করছো, না ওয়েস্ট বেঙ্গল থেকে করছো, মানে কোথায় তোমরা সেন্টারটা চাও। আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবারে দেখো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমাদের সেন্টার আছে অনলি ফর কলকাতাতেই, আমাদেরকে কিন্তু এখানে কলকাতা অপশানটি চুজ করতে হবে। তো সেকেন্ড প্রেফারেন্স হিসাবে আমরা কোন স্টেটে করতে চাই, এখানে কিন্তু দেখো বারবার ওয়েস্ট বেঙ্গল দিলে সাবমিট নেবে না, সেই জন্য তোমাদেরকে তিনটি আলাদা আলাদা প্রেফারেন্স হিসাবে সিলেক্ট করতে হবে। তোমরা দ্বিতীয় অপশানটা নিউ দিল্লি দাও এবং তৃতীয় অপশানটা তোমরা চণ্ডীগড় দাও। দেখো এটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই ফার্স্ট যে প্রেফারেন্স থাকে সেই প্রেফারেন্সে দিয়ে দেয়। এরপর ধরো যে ফর্ম ফিল আপ প্রচুর হয়ে গেছে, কেউ ধরো একবারে লাস্ট ডেটের কাছে ফর্ম ফিল আপ করেছে, তাদেরগুলা এদিক ওদিক হতে পারে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা ফার্স্ট ফর্ম ফিল আপ করে নেয়, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকেই ফার্স্ট যেখানে প্রেফারেন্স থাকে সেই প্রেফারেন্স সিটিতেই তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়ে যায়। এভাবে তোমরা চুজ করবে। নিউ দিল্লিতে আমি একটা চুজ করে নিচ্ছি দিল্লি, তারপর তোমরা দেখতে পাচ্ছ চণ্ডীগড়, এই তিনটা প্রেফারেন্স আমরা চুজ করে সেভ এন্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড বলতে বলা হয়েছে, আপলোড দ্য স্ক্যান কপি অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে বলা হয়েছে। কী কী আপলোড করতে বলেছে সেগুলো তোমরা দেখে নাও। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে, সিগনেচার আপলোড করবে, তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 10th ক্লাসের সার্টিফিকেট আপলোড করতে হবে, 12th ক্লাসের সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে ডিপ্লোমা সার্টিফিকেট যাদের আছে তাদের ডিপ্লোমা, যাদের ধরো তোমার যারা বিএসসির আন্ডারে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু আলাদা রকম হবে। আমি যেহেতু ডিপ্লোমার ফর্ম ফিল আপ করেছি তাই দেখো এখানে আমার ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করতে দেখাচ্ছে। যারা বিএসসি ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু বিএসসি আপলোড দেখাবে, তাদের কিন্তু তখন এক্সপিরিয়েন্স আপলোডের ভাগটা আসবে না। আমি এখানে দেখো ডিপ্লোমা সার্টিফিকেট ক্লিক করেছি এবং এক্সপিরিয়েন্স অ্যাড করেছি, তাই আমার এখানে ডিপ্লোমা সার্টিফিকেট এসেছে, এক্সপিরিয়েন্স এসেছে। দেখো এখানে কিন্তু বিএসসির কথা কোথাও উল্লেখ করার নেই। তারপর তোমাদের যদি আদার্স কোনো রিলেটিভ ডকুমেন্টস থাকে তাহলে তোমরা দেবে, নতুবা এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর তোমাদের এখানে পেমেন্ট ডিটেলস অ্যাড করতে বলা হচ্ছে, তো কাদের কত পেমেন্ট করতে হবে সেটা তোমরা এই ডিটেলসে দেখে নাও। এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ যে যারা এসসি বা এসটি ক্যাটাগরি আছো তাদের কিন্তু 800 টাকা প্লাস ট্রানজ্যাকশন যে চার্জ সেই চার্জ তোমাদেরকে পে করতে হবে। পিডাব্লিউডি ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, এবং জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা আছো তাদের কিন্তু 1500 টাকা পে করতে হচ্ছে, তার সঙ্গে তোমাদের যে ট্রানজ্যাকশন চার্জ সেই চার্জ পে করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা পেমেন্ট যেটা করবে সেটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইউজ করবে। ইউপিআই পেমেন্টটাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে, কারণ কোনো সমস্যা হতে পারে। তোমাদেরকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু ফিসটি পে করার চেষ্টা করবে। তারপর তোমাদের এখানে কিছু ডিক্লারেশন আছে, এগুলো তোমরা পড়ে নেবে। যে তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট যে তোমরা যখন পড়াশোনা করেছিলে ইনস্টিটিউট বলো, বোর্ড বলো বা ইউনিভার্সিটির থেকে বলো, এক্সামিনেশনের সময় তোমাদের কি কোনোরূপ পানিশেবল দেওয়া হয়েছিল, মানে কোনোরূপ শাস্তিযোগ্য বা কোনো অপরাধযোগ্য এক্সামের কারণে করা হয়েছিল? যদি তোমাদের সেরকম কিছু কেস হয়ে থাকে তাহলে তোমরা ইয়েস অপশনটি ক্লিক করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তুমি কোনো প্রশাসনিক কাজের সাথে জড়িত ছিলে, যে প্রশাসনিক কোনো সমস্যাতে যদি জড়িত থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ যে ফিনান্সিয়াল ইলিগেলের কোনো কারণে তোমরা জড়িত ছিলে কিনা কোনো কেসে, তাহলে তোমরা এখানে ইয়েস করবে। তারপর তোমাদের এখানে ডিসচার্জ, মানে প্রিভিয়াস এমপ্লয় থেকে তোমাদেরকে ডিসচার্জ করা হয়েছিল কিনা, যদি করা হয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করবে অথবা নো করবে। এভাবে তোমাদের যদি কোনো এফআইআর কেস থাকে তাহলে তোমরা ইয়েস করবে, নতুবা নো অপশনে ক্লিক করবে। এভাবে তোমরা তোমাদের প্রেফারেন্স হিসাবে এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। যাদের যদি কোনো কেস কাচারি থাকে তাহলে এগুলা ইয়েস করবে, নতুবা সব নো হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, সেই ইনস্ট্রাকশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর এটা আই এগ্রি ঘরটিতে ক্লিক করে তোমাদের যে ডিক্লারেশনগুলো আছে ডিক্লারেশনগুলো সব তোমাদের আই এগ্রি ঘর দেখে পড়ে ক্লিক করবে, যাদের যেটা প্রেফারেন্স অনুযায়ী ঠিক হবে। তারপর তোমরা ফর্মটি প্রিভিউ করে পুরো ফর্মটি ওয়াচ করবে যে কারো কোনো জায়গায় কোনোরূপ সমস্যা আছে কিনা। এগুলো সমস্যা থাকলে সেটা তোমরা এডিট করে ঠিক করবে।
তারপর কিন্তু ফর্মটি ফাইনাল সাবমিট করবে। যারা যারা ফর্মটি ফিল আপ করবে তারা ইনস্ট্রাকশন অফ ফটোগ্রাফের ডিটেলসটা দেখে নাও, যে তোমরা যে ফটোগ্রাফটা আপলোড করবে সেটা যেমন 1 মে 2025 পর হয়, আফটার, তার আগে কিন্তু হলে হবে না। এবং জেপিজি ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে, 50 থেকে 80 কেবির ভিতর হবে, নাহলে কিন্তু আপলোড নেবে না। তারপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সিগনেচার টিগনেচার যেসব আছে সেগুলো সব তোমাদের দেখতে পাচ্ছ। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে তোমরা যদি অ্যাপ্লিকেশন ফুলফিলভাবে ফিল না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে, বা ফটোগ্রাফ যদি ঠিকঠাক না থাকে, আনক্লিয়ার থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমে নিয়োগটি করানো হবে। তোমাদের টোটাল 100টি কোশ্চেনের পরীক্ষা হবে, 100 মিনিট টাইম থাকবে, তোমাদের ম্যাক্সিমাম মার্ক 100, টোটাল 100 নাম্বারে তোমাদের কিন্তু এক্সাম প্রসিডিওর করানো হবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কোয়ালিফাইং যে মার্ক দেখতে পাচ্ছ, সাধারণ একটা কোয়ালিফাইং মার্ক আছে, বিরাট কিছু ব্যাপার নয়। দেখতে পাচ্ছ 40%, মানে তোমাদের 100-র ভিতরে 40 নাম্বার পেলে তোমরা কিন্তু জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা কিন্তু পাস করে যাবে। এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা আছো তারা 35% মার্কস পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে। তারপর তোমাদের নেক্সট প্রসিডিওর আছে ইন্টারভিউ, তারপর কিন্তু জয়েনিং। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু সিবিটি বেস যে এক্সামটি হবে সেটি কিন্তু অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে হবে, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ থাকছে না। তোমরা একটি কোশ্চেন ঠিক করলে 1 মার্কস নাম্বার পাবে, এবং একটি কোশ্চেন ভুল করলে তোমাদের যে নেগেটিভ আছে 0.25 নাম্বার তোমাদের বাদ যাবে, মানে তোমাদের 4টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার মাইনাস হবে। তোমাদের বাকি যাবতীয় সব ইনফরমেশন PGI-MER এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদের প্রকাশ করা হবে। তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটেরও লিস্ট সব ওখানে প্রকাশ করা হবে। সেজন্য তোমরা এই চ্যানেল মানে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি তোমরা ফলো করতে পারো, নতুবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, সেখানে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যেটা বলে রাখি তোমাদেরকে, যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক এবং যারা যারা এক্সাম দিতে ইচ্ছুক তারা যদি এই সিলেবাস রিলেটেড ফুল ভিডিও চাও, তোমরা কিন্তু সিলেবাস বলে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। যে দাদা আমরা সিলেবাস জানতে চাই, তাহলে তোমরা সিলেবাস রিলেটেড কমেন্ট করো, আমি তোমাদেরকে একটা সিলেবাস রিলেটেড ফুল ভিডিও প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ কোয়ালিফাইং মার্কস খুব সামান্য, জাস্ট 40% নাম্বার পেলেই তোমরা জেনারেলরা পাস করে যাচ্ছ, এসসি এসটি ওবিসিরা 35% নাম্বার পেলেই কিন্তু পাস করে যাবে। এরপর তোমাদেরকে ডিটেলসে নোটিফিকেশানটা একবার দেখিয়ে দিই। তোমাদের এখানে যে শূন্যপদ রাখা হয়েছে সেটা তোমরা একটু ইন ডিটেলসে দেখে নাও, সব পোস্টের জন্যই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে, ওয়েট করে যাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের স্টোর কিপার, এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টেকনিশিয়ান রেডিওগ্রাফি পদের জন্য তোমাদের পোস্ট কোড অটোমেটিক সিলেক্ট হয়েছে, তোমাদের দেখার দরকার নেই। টেকনিশিয়ান রেডিওগ্রাফি পদের জন্য তোমাদের গ্রুপ বি পদে নিয়োগ হচ্ছে, টোটাল 3টি শূন্য পদ আছে, 3টি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এখানে কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট কোনোরূপ সুবিধা পাচ্ছ না। টেকনিশিয়ান ওটি পদের জন্য তোমাদের বি গ্রুপে নিয়োগ করা হচ্ছে, টোটাল 4টি শূন্য পদ আছে, তার মধ্যে 1টি জেনারেল, 1টি এসসি এবং 1টি এসটিদের জন্য, এবং 1টি পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে নার্সিং অফিসার পদের জন্য তোমাদের দেখতে পাচ্ছ বি গ্রুপে নিয়োগ করা হচ্ছে, টোটাল 51টি শূন্য পদ আছে, তার মধ্যে জেনারেলদের জন্য 20টা, এসসিদের জন্য 8টা, এসটিদের জন্য 6টা, ওবিসিদের জন্য 4টা, ইডাব্লিউএসের জন্য 3টা। পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য কোনোরূপ শূন্যপদ নাই, মানে নার্সিং অফিসারে যারা ফিল আপ করে তারা কিন্তু পিডাব্লিউডি অ্যাপ্লাই করো না। তারপর দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের যে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু বি গ্রুপে নিয়োগ করা হচ্ছে, টোটাল 6টা শূন্য পদ আছে, জেনারেলদের জন্য 4টা, এসসিদের জন্য 1টা, ওবিসিদের জন্য 1টা এবং পিডাব্লিউডিদের জন্য 1টা। এবং তোমাদেরকে আগেই বলে দিয়েছি ফর্ম ফিল আপ কিন্তু 4/7 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট কিন্তু 4/8। যারা যারা ফর্মটি ফিল আপ করবে এই ডেটের আগে তোমরা অ্যাপ্লিকেশনটি করে নাও। আশা করি তোমরা নোটিফিকেশনটির ডিটেলস এবং ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া যে কোনো জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি সবার আগে বাংলাতে দেখার জন্য তোমাদেরকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে।
টাটা।